ফোনটা ঠিক এলো ঋষভের অফিস বেরিয়ে যাওয়ার পর। অমৃতা তখন মাম্পির স্কুল বাস এলো কিনা তার জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে। দূরে ওই পলাশ গাছটা পেরিয়ে হলুদের গায়ে লাল বর্ডার দেখলেই মাম্পিকে ওয়ার্নিং, এবার তাড়াতাড়ি। ঋষভের অফিস থেকে দিল্লি যাওয়ার কারণে আজ অমৃতার মাম্পিকে তৈরি করতে দেরি হয়ে গেছে। এখনো মেয়ের টিফিন বাক্স ব্যাগে পোড়া হয়নি। মাম্পিকে বলল, এখানে দাঁড়া, বাস এলে বলবি আমি স্যান্ডউইচ কটা টিফিন বাক্সে পুরে দিই। মাম্পি খরগোশ ভঙ্গিতে ছুটে এসে দাঁড়ালো ব্যালকনিতে, আর মোবাইলটা বাজলো তখনই। খুড়তুতো বোন ঝিলমের ফোন। বেশ উত্তেজিত। এই সোনাদি, দীঘা যাবি? দীঘা? বুকটা দুরুদুর আনন্দে নেচে উঠল অমৃতার। দীঘা যাবে? মাম্পি হাঁকলো তখনই। মা, বাস। ঝিলম, পরে করছি রে। খেয়ালের টানা ছেটে নামতে হয় মাতৃত্বের ডাকে। ফোন রেখে ছুটতে হয় টিফিন প্যাক করতে রান্নাঘরে, তারপর ছুটতে হয় নিচতলায়। ভাগ্যে লিফট আটকা ছিল না, আর এই ক্যাম্পাসে আরো 3টে বাচ্চা ওঠে এই স্কুল বাসেই, তাই একটু সময় পাওয়া গেল। তাড়াহুড়োয় ভেবেছিল বুঝি স্যান্ডউইচগুলো তাওয়াতেই রাখা আছে। পরে রান্নাঘরে ঢুকতে স্বস্তি মিলল টিফিন বাক্স তৈরি দেখে। মাম্পি হাত নাড়ছে। তাকে হাত নেড়ে বিদায় জানিয়ে মনে পড়ছিল নিজের স্কুল বেলার কথা। ঝিলম আর ওর একসঙ্গে স্কুল যাওয়ার কথা। মনে হয় এই তো সেদিনের কথা। স্কুল বাস নয়, তবে স্কুল যাওয়া হতো ভ্যান রিক্সায়। ঝিলম 2 বছরের ছোট ছিল। টিফিনের সময় বাড়ি থেকে যাই দিয়ে থাক না কেন, অমৃতার ঝিলম স্কুলের বাইরে ঠেলা থেকে নিয়মিত ফুচকা আর কদবেল মাখা খেত। কখনো বিলেতি আমড়া মাখা বা কুলের আচার কি পেয়ারা খেত। আর আজ ওসব খাওয়ার খেতে মাম্পিকে কড়া নিষেধ করেছে। নিজেও আর খায় না। মাম্পি হওয়ার পর ওসব খেলে কেমন যেন মাথা ধরে, মাইগ্রেন পেন। ডাক্তারের নিষেধ। লিফটে 4 তলায় উঠে এসে দরজাটা দিতেই বুকটা আবার দূর দূর নাচল। দীঘা যাবে, কিন্তু ঋষভ যে আজই দিল্লি গেল। তাছাড়া কোথাও যাওয়ার কথা বললে ওর গায়ে জ্বর আসে। সোফায় শরীর এলিয়ে দুপা সামনের টেবিলে তুলে বলবে, হোম হোম সুইট হোম, অফিস টুর, ওয়ার্ক, এসব লোডে সব সামলে আর হলিডে প্ল্যান করতে ইচ্ছে হয় না। একবার প্রায় উঠে পড়েই লেগেছিল অমৃতা। মাম্পির পড়ার বইয়ে পাহাড়ের ছবি দেখিয়ে ওর স্বপ্নের বিস্তার বাড়াতে কথা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা দেখাবে, তাই আবদার রেখেছিল ঋষভের কাছে। কিন্তু ও বলল, এই কদিন আগে অ্যানিভার্সারির এত খরচ করে সেলিব্রেশন হলো, এখন আবার দার্জিলিং? এত খরচ কি আমার পক্ষে সম্ভব? চুপ করে যেতে হয়েছিল তখন। কিন্তু এখন কি দীঘা যাওয়ার জন্য কি ও রাজি হবে? করগুনে দেখল ঋষভের ফিরতে আরো 3 দিন বাকি। শত শত ভাবনার তালিকা দূরে ঠেলে রেখে ফোনটা করেই ফেলল ঝিলমকে। দীঘা কবে যাচ্ছিস তোরা? এই তো আজ রাতেই, কোনো বাহানা করিস না। বাইকার যাওয়ারে হোটেল বুকিং এর অসুবিধা নেই, অংশুর বন্ধুর হোটেলে সব ব্যবস্থা হয়ে যাবে। এত তাড়াতাড়ি সিনেমা যাওয়ার প্ল্যানই করতে পারে না অমৃতা, দীঘা কি করে যাবে? বলল, আজই? কিন্তু তোদের ঋষভদা যে আজই দিল্লিতে রওনা দিল। ওহো, ব্যাড লাক। তাহলে ডালিয়াদিকে বলি, ওর আবার স্কুল আছে, হবে কিনা দেখছি। আচ্ছা রাখলাম। মনটা খারাপই হলো। দীঘা গিয়েছিল বিয়ের পর ঋষভের সঙ্গে হানিমুনে। খুব ভালো কেটেছিল সে সময়টা। সমুদ্রের অবিশ্রাম ঢেউয়ের সঙ্গে নবদম্পতির উত্তাল নাচ, রাতের সমুদ্রের গর্জনের সঙ্গে অবিরাম মেলামেশা, আদর আলিঙ্গন আর চুম্বন। তারপর কেটে গেছে প্রায় 10 বছর। এখন কি আর আছে সেই আগের মতো রোমাঞ্চ, রহস্য, প্রগাঢ় প্রেম? সবকিছু বড্ড যন্ত্রের মতন হয় আজকাল। নিয়ম মাফিক, সময় মতো। মাম্পি স্কুল থেকে ফিরলে অমৃতা মেয়েকে খেতে দিতে দিতে ওর ঝিলম মাসির দেওয়া প্রস্তাবটা বলতেই মেয়ে একেবারে ধনুকের মতো বেঁকে বসল। ওর কোনো এক বন্ধু সদ্য দীঘা ঘুরে এসে দিন রাত সমুদ্রের গল্প করে,
তাই ও সমুদ্রে যাবে, যাবেই। খারাপ লাগলো অমৃতারও। মেয়েটা আজ পর্যন্ত কোথাও ঘুরতে যায়নি, এই সুযোগটা তবে কি হাতছাড়া করা ঠিক হবে? এদিকে মাম্পি ঘ্যান ঘ্যান শুরু করেছে। ওকে শান্ত করতে বলল, দাঁড়া, তোর বাবাকে ফোন করে জিজ্ঞেস করে নি তাহলে। মাম্পি লাফিয়ে উঠল, না না, বাবাকে বললে খালি বকবে, বলবে এখন নয় পরে। কিন্তু পরে আর হয় না, আমরা এখনই যাব, বাবা তো জানবেও না, তারপর ফিরে এলে বলবো। প্লিজ মা, প্লিজ, আমার জন্য। বড় মায়া হয় কচি মুখটার দিকে চাইলে। একে হয়তো বলে সন্তান, যার কাতর আবদার একেবারে অদেখা করা যায় না। ঋষভ হয়তো করতো না, কিন্তু ওরই বা দোষ কি? দায়িত্ব কি কম ওর কাঁধে? আর এখন যাওয়ার কথা বলে স্ট্রিক্টলি বারণ করবে, বলবে আমি নেই, কোনো দরকার নেই যাওয়ার। তাই অমৃতকে ফোন না করে ঝিলমকে ফোন করে একবার শেষ চেষ্টা করার কথাই ভাবল। ডালিয়াদের স্কুল আছে, তাই হয়তো ওর যাওয়া সম্ভব হবে না। এর মধ্যে ঝিলম যদি অন্য কাউকে ঠিক না করে, তবে অমৃতা মেয়ে নিয়ে একটা দুঃসাহসিক ট্রিপ সারতেই পারে। ফোনে ফল হলো, ঝিলম আর কাউকে পায়নি। সঙ্গে যাচ্ছে ঝিলমের 5 বছরের ছেলে পুতু, কাকা কাকিমা আর ঝিলমের বর অংশু, সঙ্গে অংশুর মা আর বাবা। এদিকে অমৃতার মা বাবাও। গাড়ি নয়, বাস ঠিক করেছিল ওরা। এক একজনের ভাড়াও পড়েছে অনেক। বাসে উঠে মনে মনে ভয়ই হলো। ঋষভকে একটা ফোন পর্যন্ত করতে দেয়নি মাম্পি। তার বক্তব্য, বাবা জানলে যেতে বারণ করে দেবে, শেষমেশ আর যাওয়া হবে না, তার চাইতে ঘুরে আসি, তারপর বলবে আস্তে আস্তে। মেয়ের বুদ্ধি থেকে হাসবে না কাঁদবে ভেবে পায় না অমৃতা। কয়দিনের মেয়ে, কত প্ল্যানিং করে চলতে শিখেছে। অনেক সময় বঞ্চনা হওয়ার যন্ত্রণা তৃষ্ণা বাড়িয়ে বেপরোয়া করে তোলে। কাকিমার কথায় অন্যমনস্ক মনটা আবার এই বাসের গণ্ডিতে ফিরল। কাকিমা বলল, ঋষভ এলে ভালো হতো। হেসে পুরো ব্যাপারটা নিজের হস্তগত করতে অমৃতা বলল, তাহলে আর যাওয়া হয়েছে কাকিমা, তোমাদের জামাইয়ের সময় আছে। সে একেবারে মুনি ঋষির মতো কর্মসাধনায় মগ্ন। তার সাধনায় ব্যাঘাত ঘটিয়েছে কি ক্যাক করে ঘেটিতে কামড় বসাবে। ওই উনি নেই বলেই সেই ফাঁকে আসতে পারছি, নইলে আর আশা হতো না। কথাটা শোনা মাত্র পিছনের সিট থেকে অমৃতার মা বেশ কড়া প্রতিবাদী করলেন। জামাইটি অমন কর্মপ্রাণ বলেই না তোমরা এমন সুখে থাকছো মা। এই তো ছেলের বয়স, তাতে ফ্ল্যাট, মেয়েকে ভালো স্কুলে পড়ানো। কেন, কদিন আগে যে ঘটা করে অ্যানিভার্সারি পালন করলো, তা কি আমরা এদের বয়সে ভাবতে পেরেছি? অমৃতার বাবা গর্বিত হয়ে কাকার সমর্থনে তাকান। যদিও কাকার সমর্থন আর মেলে না, তিনি ঋষভের এত প্রশংসা উদার মনে নিতে না পেরে মুখটা বাসের জানলার দিকে ঘুরিয়ে দিয়েছে। ঝিলম ব্যাপারটা খেয়াল করছে, তাই চরিত্রের ছেদায় তাপ্পি দিতে বলল, হ্যাঁ রে, দারুণ ছিল তোদের অ্যানিভার্সারিটা। সত্যি ঋষভ দা তোকে ভালোবাসে রে সোনাদি। তুই ভাগ্য করে অমন বর পেয়েছিস, নইলে লাভ ম্যারেজ সাকসেস হয় আর কটা। কথা কটা যেন বয়স কমিয়ে বাচ্চা মেয়ের আদুরে ভাব এনে দেয় মনে। আনন্দ আর গর্ব মিলেমিশে শরীরটাকে পাখির পালকের মতন হালকা করে দেয়। কি যে ভালো লাগে দিনটা। গর্ব হয় নিজের ভাগ্যে আর পছন্দে। মা বাবা প্রথমে কিন্তুই করছিল, কারণ তখন ভালো চাকরি করতো না ঋষভ। তখন অমৃতা চেষ্টা চরিত্র করলে একটা স্কুলে চাকরি জুটিয়ে নিতে পারতো। কম্পিউটার শিখেছে, পড়াশোনায় বরাবর ভালো, একটা সময় টিউশন করতো প্রচুর। কিন্তু তখন বিয়ের ভূত মাথায় চেপেছে, আর তার চাইতেও যে বড় দৈত্যটা মাথায় চেপেছিল, তা হলো সারাক্ষণের জন্য ঋষভকে পাওয়া। তাই বিয়েটা হয়েও গেল। তারপর কেটেও তো গেল 10-10টা বছর। আর 5টা দাম্পত্যের মতন ওদেরও সম্পর্ক চলছে নানা অভিযোগ নিয়েই। কিন্তু তাতে কি শিথিল হয়েছে মনের টান? কখনোই নয়। কাকিমা কিছুটা অস্বস্তি বোধ করছিলেন নিজের জামাইয়ের কোনো প্রশংসা না হয়, তাই স্তিমিত প্রসঙ্গ উস্কে বললেন,
অংশু আমাদের হিরের টুকরো ছেলে, নইলে আজকের যুগে এমন কেউ কি আছে যে নিজের মা বাবার সঙ্গে শুধু শ্বশুর শাশুড়ি নয়, বউয়ের জ্যাঠা জেঠিমাকে নিয়েও চলে? কথাটায় সবাই সম্মতি প্রকাশ করে, কিছুটা খোঁচা খেয়ে করতে হলেও করে। যদিও ট্যুরটা অংশু ঝিলমের পাড়ার থেকে হয়েছিল, কটা সিট ফাঁকা ছিল বলে অংশু এই প্রস্তাব করেছে। তবু অমৃতার মন একটা ছোট ধাক্কা খেল। জামাইয়ের কর্তব্যে ঋষভ পিছিয়ে ভেবে অমৃতার মা বাবার মুখ গোমরা হয়েছে কাকিমার জ্যাঠা জেঠিমাকে সঙ্গে করে আনার কথাটায়। এই কথাটা তাদের আতে লেগেছে। মা গলা নামিয়ে বলেছে, আমরা যখন এতটাই অবাঞ্ছিত, তা না আনলেই পারতিস। এইরকমই হালকা ভারীর ভারসাম্যে দীঘা পৌঁছানো হলো ভোরে। আকাশ রাঙা হয়ে সূর্য উঠেছে, জলের উপর শিশু সূর্যের স্নিগ্ধতার ছোঁয়া। পায়ের স্যান্ডেল হাতে নিয়ে বালির উপর হাঁটতে হাঁটতে মন ছুটছিল নানা দিশায়। রাতের শেষে একবার ফোন করেছিল ঋষভকে। এত ক্যালোর ক্যালোর শুনে প্রশ্ন করেছিল, কোথায় আছে অমৃতা? অমৃতা বলেছে মা বাবার কাছে এসেছে। দীঘা আসার কথা না বলে বড় অস্বস্তি হচ্ছে। এই প্রথম ঋষভের কাছে কোনো কথা লুকানো, জেনে শুনে কথা গোপন করাও তো মিথ্যের সমান। তাই অস্বস্তি, কিন্তু মেয়ের জন্য নিশ্চয়ই এইটুকু করাই যায়। নইলে ঋষভ আসতে মানা করে দিলে মাম্পির মনটা ভেঙে যেত। খচখচে অস্বস্তি নিয়ে যদিও দীঘার সুধা পানে মজতেই হলো। সকালের কাজ সেরে হালকা টিফিন খেয়ে বেরিয়ে পড়া হলো সৈকতে। পুতু আর মাম্পি হাত ধরে ছুটছে সমুদ্রের ঢেউয়ের পিছু পিছু, আবার ঢেউ দেখে ছুটে পালাচ্ছে উল্টো দিকে। ওদের দেখে হাসছে সবাই। অংশু গিয়ে দুজনকে স্নান করাচ্ছে। ঝিলাম কোন ফাঁকে যোগ দিয়েছে ওদের। সবকটা মেতেছে উন্মাদনায়। ঝিলাম হাত নেড়ে ডাকছে। পিছন ফিরে তাকালো অমৃতা। বাবা মা কাকা কাকিমা আর অংশুর বাবা মা এরা ডাব হাতে ছাউনিতে বসে। অমৃতার বাবার আবার মাথায় গামছা চাপিয়েছে। বড় হাসি পেল দৃশ্যটা দেখে। একটা সময় অমৃতাও নামলো সমুদ্রে। বড় মনে পড়ছে ঋষভকে, যদি আসতো। অমৃতার সময় যদিও পেরোলো দুরন্ত গতিতে, একটা সময় খিদেও পেল। ঝিলম যেন মনের কথা শুনেছে, বলল, এই কষা কষা মটন খাবো, পেট নইলে নাড়ি ভুড়ি হজম করিয়ে দেবে। বাচ্চা দুটো ক্লান্ত। ওদের পাড়ার বাচ্চাদের সঙ্গে এরা যেন একটু বেশি দামাল হয়ে গিয়েছিল। একটা সময় মাম্পি ছুটতে এসে বলল, আমার গোটা গায়ে বালি, কানেও। হেসে ফেলে অমৃতা, বলে, শখ মিটেছে সমুদ্রের কোলে ওঠার? মাম্পি হিহি হেসে গড়ায়। বেশ আনন্দ পেয়েছে মেয়েটা। হোটেলে স্নান সেরে আবার একটা ভালো রেস্তোরাঁর জন্য রওনা দেবে সকলে। অমৃতা তৈরি। হোটেল রুম থেকে বেরিয়ে রুম লক করছিল কি, হঠাৎ মাম্পিকে সোজা হোটেলের প্যাসেজ ধরে ছুটে যেতে দেখল। অবাক লাগলো, মেয়ে কাকে দেখে ছুটল অমন ভাবে? পেছনে আসছিল মা বাবা কাকা আর অংশুর পরিবার। হোটেলের রিসেপশনে দাঁড়িয়েছিল ঝিলম আর অংশু। ছিল ওদের পাড়ার কয়েকজন। আর এতগুলো লোকের মাঝে ভেজা গায়ে হাঁটুর কিছুটা ওপরে ঝোল প্যান্টে দাঁড়িয়ে ঋষভ। তার একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে ভেজা পোশাকে চোখে রোদ চশমা দেওয়া এক যুবতী। মাম্পি হাত ধরে টানছে ঋষভের। বাবা, ও বাবা, তুমি আমাদেরকে সারপ্রাইজ দেবে ঠিক করেছিলে? কি করে জানলে আমরা আসব? ওই মেয়েটাকে বাবা, ও বাবা। অমৃতা হকচকিয়ে গেছে। কি দেখছে? সত্যি নাকি স্বপ্ন? অমৃতার শরীর ঠিক আছে তো? সারা শরীর থর থর করে কাঁপছে। অমৃতা পড়ে যাবে না তো? বাজারের মাঝে কেউ যেন ওকে নগ্ন করে এনে দাঁড় করিয়ে দিয়েছে, আর সবাই দেখছে আগ্রহী। হোটেলের কর্মী আত্মীয়রা, অংশদের পাড়ার লোকজন সব হতভম্ব হয়ে তাকিয়ে। এক মুহূর্ত আর দাঁড়িয়ে থাকতে না পেরে এক ছুটে হোটেল রুমে ঢুকে পড়ল অমৃতা। মাথা ঘুরছে, চোখের সামনে সবকিছু অন্ধকার। কি দেখলো? দুঃস্বপ্ন নয় তো? দিল্লি যাওয়ার নাম করে দীঘায় এসেছিল ঋষভ।
কবে থেকে করছে এসব? একটা মিথ্যে বলতে হচ্ছে বলে অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছিল, আর সেখানে ওর সব থেকে বিশ্বস্ত আর কাছের মানুষটা ওকে প্রতারণা করতে বাধলো না একটুকু? বাঁধেনি। অমৃতার মনে ঋষি জ্ঞান করা পতিদেবের, অমৃতার মায়ের যোগ্য জামাই, ওর বাবার উপযুক্ত জামাই, মাম্পির কড়া বাবার। কাকা কি হাসছে? কাকিমা কি কৌতুক করবে এবার? কিন্তু এত হাসি তামাশার খোরাক জুগিয়ে দেওয়ার পরও অমৃতাকে ফিরতে যে হলো সেই বাড়িতেই, যেখানে আর বর নিয়ে গর্ব করার মুখ থাকলো না। বাড়ি ফেরা আর হলো না, তাই ফিরতে হলো জন্মস্থলে। দুদিন আগে জামাই নিয়ে গর্ব করা বাবা মা আজ অমৃতার নির্বুদ্ধিতাকেই দুষছেন। বলছেন, নিজের মর্জি খাটালে তার পরিণাম এই হয়। বলছেন, পই পই করে বারণ করেছিলাম এ ছেলেকে বিয়ে করিসনে, কিন্তু তখন কে কার কথা শোনে। কাকা কাকিমা কোনো কথা না বললেও একটা ভাবনা তরঙ্গ মনের দরজায় ধাক্কা মেরে ওদের আনন্দের ঘোষণা করে যাচ্ছে। যদিও বেচারি ঝিলমটা দুঃখ পেয়েছে, আহত হয়েছে অহেতুক। বেচারা ভাবছে ও জোর না করলে এই লুকোচুরি দিব্যি চলত, আর অন্ধবিশ্বাস টিকে থাকতো আজীবন। দুঃখের ঘাড় ধাক্কা খেতে হতো না অমৃতাকে। তাতে হতো নয় সুখ, মিথ্যের সুখ। বিছানায় আহত মনে শুয়েছিল অমৃতা। মা এসে দাঁড়ালো মাথার কাছে। অমৃতা অপরাধীর মতো চোখ নামিয়ে ধীরে উঠে বসেছে। এ বিয়ে ওর নিজের জেদের, তাই অসফলার দায় এখন পুরোপুরি ওরই। মা বললেন, এরপর কি করবি? চোখ তুলে চাইল অমৃতা। মাম্পির 2 সপ্তাহ হলো স্কুল বন্ধ রয়েছে, এরপর স্কুল অ্যালাও করবে না। তুই কি করবি, কিছু ঠিক করেছিস? মা প্রশ্ন করলেন। দম বন্ধ লাগছিল অমৃতার। দরজার কাছে শব্দ হতেই দেখল বাবা। বেশ গম্ভীর আর দৃঢ়তায় বললেন, আমি যদি ডাল ভাত খেয়ে থাকতে পারি তবে তোকেও 2টি জোটাতে পারবো, কিন্তু ওই স্কাউন্ড্রেলটার কাছে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। মাও সম্মতি জানালেন। বললেন, তুই কি ফেল না নাকি? এখনো অনেক জীবন বাকি। চাকরি কর, মেয়েকে মানুষ কর, ভবিষ্যৎ তোর উজ্জ্বল হবেই, এই আমার আশীর্বাদ রইল। বুক কেঁপে উঠল। এই আশীর্বাদটাই বোধহয় এই মুহূর্তে সব চাইতে দরকার ছিল অমৃতার। মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউ হাউ করে কেঁদে ফেলল অমৃতা। কান্নার সঙ্গে বুকের আনাচে কানাচে জমে থাকা বেদনা ধুয়ে মুছে যাচ্ছিল। নিজেকে ভুলে যার জন্য চলছিল একটা রেখা ধরে, কবে ভেবেছিল জীবন এক ধাক্কায় সরিয়ে দেবে নিয়মিত পথ থেকে। তাই নতুনভাবে জীবনের নতুন অধ্যায় খুলতে ভর্তি হওয়া ট্রেনিং ইনস্টিটিউটে। 6 মাসের কোর্সের পরে স্কুলের চাকরি, কম্পিউটার শেখানোর কাজ। বরাবর কম্পিউটারে ভালোই ছিল অমৃতা। মাম্পির স্কুলের খরচ আর নিজের খরচ 2 একা কি করে সামলাবে, যদিও তা এখনো বড় প্রশ্ন। তার উপর আবার নিত্য নিকটাত্মীয়ের উৎপাত। যেই আসে জানতে চায় সেদিন ঠিক কি হয়েছিল, জানতে চায় কি করে। কিছুই বোঝেনি অমৃতা, কি করে এখন চলবে ওর। 37 বছর বয়সে এসে কি এমন আহামরি চাকরি করবে যে দুজনের জীবন টানবে, মেয়েকে সুন্দর ভবিষ্যৎ দেবে। ডিভোর্স হলে ওর বাবাই হয়তো বাচ্চার কাস্টাডি পেয়ে গেল। এসব মতামতে বুকের ভেতর দুমড়ে মুচড়ে যায় অমৃতার। চোখের সামনে দেখে ঝিলম অংশ সুখের দাম্পত্য। বাড়ি এলে ওরা চোখে চোখে কথা সারে, ফিক ফিক হাসি, খুনসুটি করে। আবার চমকে যায় অমৃতাকে দেখলে। ভাবে, হায়, চিরদুঃখী দিদিটার কি হবে। অমৃতার কান্না পায়। পুতুর বাবার বুকে লেপ্টে থাকে। মাম্পি মুখ শুকিয়ে চেয়ে থাকে। এ কদিন বহুবার মাম্পি ওর বাবার কাছে যাওয়ার বায়না করেছে। কানে তোলেনি অমৃতা সে বায়না। ফোন করেছে ঋষভ, ফোনও ধরেনি অমৃতা। মাম্পি কেমন শুকিয়ে যাচ্ছে। ওর বাবা চাই,
রাতে ফুপিয়ে কাঁদে বাবার জন্য। বুক মুচড়ে ওঠে অমৃতার। ওর যদি কিছু হয়ে যায়, ওইটুকু তো প্রাণ, ও কি আঘাত সইতে পারে? বাড়িময় সর্বক্ষণ আবর্তিত হয় চাপা অস্বস্তি আর এক গভীর খাদের সমতুল্য হতাশা। একটা মেয়ে যে কিনা ছিল চরম সৌভাগ্যবতী, স্বামী সোহাগিনী, উপযুক্ত জীবন সঙ্গীর অধিকারী, সেখান থেকে আজ যখন এক বুক দীর্ঘশ্বাসের সঙ্গে শুনতে হয় মেয়েটার কপাল খারাপ, বুদ্ধি কম, বোকা, অতিরিক্ত বিশ্বাস করে ঠকা আজকের দিনে অচল। এরকম বিশেষণ এক এক সময় এতটা বিষাক্ত হয়ে দাঁড়ায় যে মনে হয় ঋষভের অপরাধে খুচরো মিথ্যের তাপ বসিয়ে ওকে সচল করে সম্পর্কটা টেনে টুনে একেবারে ফিটিংস করে নেয়। লোকজন জানুক ওর একটা সংসার এখনো টিকে আছে, কিছুই নষ্ট হয়নি, অমৃতা মেয়ে আর মেয়ের বাপকে নিয়ে সুখী। এরকম ইচ্ছে যখন দিনে রাতে সবকিছু ভুলে যাওয়ার বায়না করে, আর্জি জানায় আবার নতুন করে শুরু করার, তখনই এক ভারাক্রান্ত সন্ধ্যায় ট্রেনিং ইনস্টিটিউট থেকে ফেরার পথে বাস থেকে নেমে বাড়ি ঢোকার মুখের গলিতে দেখা হয় ঋষভের সঙ্গে। বোঝা যায় ওরই অপেক্ষায় ছিল সে। এ পথে এ সময় যে ফেরে কি করে জানল ঋষভ? বুকটা যদিও তখন বেলাগাম হয়েছে, মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল অমৃতা, কিন্তু তখনই পিছু ডাকল ঋষভ। মাম্পি কেমন আছে? বুকটা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে, জ্বালা করছে চোখ, অন্তরের মা চিৎকার করছে, ওরে মাম্পি রে, তোর জন্য যে বাঁচতে চাই, কিন্তু এই দুঃখ কি শেষে প্রাণটা নেবে আমার? মুখ ফিরিয়ে ঋষভের দিকে তাকালে ভিতর থেকে ধিক্কার দিয়ে ওঠে প্রেমিকা অমৃতা, স্ত্রী অমৃতা। মাম্পি কেমন আছে? হায় নিষ্ঠুর, একবারও জিজ্ঞেস করা গেল না তুমি কেমন আছো? আমাকে কি মাপ করা যায়? আমি ভুল করেছি। কিন্তু ঋষভ ক্ষমা অনুশোচনার ধার দিয়েও গেল না। একটা লেনদেন প্রথায় গিয়ে ও যেন একটা দফা করতে চায়। ওর মেয়ের অধিকার হয়তো জাহির করতে এসেছে। চোখের জল বাষ্পীভূত হলো নিমেষে। অমৃতা প্রশ্ন করল, মেয়ের চিন্তা কি সত্যি তুমি করো? হ্যাঁ, অবশ্যই। ঋষভ নির্লজ্জ। এখন কি চাও? আমি মাম্পির বাবা, অথচ ওর সঙ্গে দেখা করতে পারছি না। ওর স্কুল বেশ কামাই হচ্ছে, এগুলো আমি তো হতে দিতে পারি না। ঋষভ কথা যেন সাজিয়েই এসেছে। উত্তেজনার পারদ চড়ছিল অমৃতার। একটা পুরো হোটেল তোমার নষ্টামি দেখেছে। তোমাকে দুশ্চরিত্র প্রমাণ করে খুব সহজে মেয়ের কাস্টাডি আমি পেয়ে যাব, কিন্তু খরচ চালাতে পারবে না। সেখানে আমি মেয়ের কাস্টাডি দাবি করলে কোর্ট দিতে বাধ্য হবে। ঋষভের তৈরি উত্তর। চোয়াল শক্ত হয় অমৃতার, কিন্তু কি ভেবে আবার গলার স্বর নরম করে ঋষভ। বলে, তার চাইতে আগের মতো হলেই বা দোষ কি? মেয়েটা একটা নর্মাল লাইফ পাবে, যা হয়েছে ভুলে যাও। ভুলতে চেয়ে অমৃতাও চায়, কিন্তু এই লোকটাকে, এই কি সেই প্রেমিক যে কলেজের গেটের কাছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে, যে অমৃতার হাতে হাত রেখে বলেছে শুধু এই চোখের দিকে চেয়ে পুরোটা জীবন পার করে দিতে পারি? এই কি সেই যে মেয়ে কোলে পেয়ে বলেছিল এবার আরো শক্ত হবে সম্পর্ক? কাকে ভুলবে অমৃতা? আগের প্রেমিককে, নাই দাগাবাজ লোকটাকে? ভোলা হয়তো যেত যদি মনের সফটওয়্যারে একটা ডিলিট অপশন থাকতো। তাই ভুলতে না পারলেও মেয়েটা স্বাভাবিক জীবন উপেক্ষা করে কি করে? তাই মুখোমুখি বসা হয় একটা আলোচনায়। সম্পর্ক যদি দুজনের ভিতর সীমাবদ্ধ থাকতো তবে মাঝে গণ্ডি কাটতে অসুবিধা হতো না, কিন্তু যখন প্রশ্ন ওঠে আরেকটা নবপ্রস্ফুটিত কলির, তখন বেপরোয়া হওয়া কি চলে? ডিভোর্স নয়, তবে আমি আর ও বাড়ি গিয়ে উঠব না। তুমি যখন খুশি এ বাড়ি এসে মেয়ের সঙ্গে দেখা করতে পারো, আর নিজের জীবন যেমন সুখে কাটাচ্ছিলে তেমন কাটাও। আমি তাতে হস্তক্ষেপ করব না। আমার খরচ তোমায় চালাতে হবে না, নিজের রোজগারে নিজের পেট চালিয়ে নেব।
তুমি নয় মেয়ের দায়িত্ব নিও। অমৃতা নিজের পক্ষ রাখে। কিছুক্ষণ চুপ করে থেকে ঋষভ বলে, কিন্তু তাতে কি মেয়েটা আমার স্বাভাবিক জীবন পাবে? বাবা মা দুজনকে একসঙ্গে পেলে তবেও সুস্থ থাকতে পারত। কথাটায় হাসি পায় অমৃতার। বলে, এত ভালো কথাগুলো কি তোমার আগে সত্যি মনে আসেনি? ঋষভ চুপ করে যায়। অমৃতা দীর্ঘশ্বাস ফেলে। কফি শপে বাড়তে থাকে ভিড়, কোলাহল, তীব্র হতে থাকে কফির গন্ধ। পাশের সিটে বসা তরুণ তরুণী মনে করিয়ে দেয় প্রেমজ জীবনের ফেলে আসা দিনগুলো। ঋষভ সেদিক থেকে নজর ফিরিয়ে তাকায় অমৃতার দিকে। আমি শুধু মাম্পির জন্য ওয়ারিড। আবারও বুকের ভেতরটা আঁচড় কেটে ওঠে দুঃখ দানবটা। অমৃতা কেউ না, ওর আঘাত, ওর ক্ষতর কোনো মূল্য নেই। ও যেন নির্জীব বস্তু মাত্র। অমৃতা এবার সোজা হয়ে উঠে দাঁড়ায়, বলে, আমিও অরিট মাম্পিকে নিই। আমি চাই না ওর মধ্যে তোমার মতন একটা স্বার্থপর দৈত্যের কোনো ছায়া পড়ে। নেহাত শিশু বলে ওর মনটাকে আগলে রাখতে চাই, নইলে এক ঝটকায় তোমার সঙ্গে সব সম্পর্ক। হাঁপিয়ে যায় অমৃতা। বাড়ি থেকে ফোন আসে তখনই। মাম্পি সিঁড়ি থেকে পড়ে গেছে। মা জানায় ভয়ার্ত গলায়। ছুটতে ছুটতে বাড়ি পৌঁছায় দুজনে। মাথা ফেটে রক্তে ভাসাভাসি। মেয়েকে কোলে পাজা করে তুলে ছুট দেয় ঋষভ। রিকশা ধরে সোজা লোকাল হাসপাতাল। 3টে স্টিচ পড়ে শিশু কপালে। বাড়ি ফিরে কানাঘুষো শোনে। মেয়ের কপাল না মায়ের মতো হয়। মাম্পি লেপ্টে থাকে ওর বাবার বুকে। চোখ ভিজে আসে অমৃতার। জর্গায় মেয়েটা মাকে খুঁজছে। ওর যে দুজনকেই চাই, তাই আর আলাদা হওয়া না। একটা প্রাণের জন্য ঘাড়ে চাপাতে হয় মৃত সম্পর্কের বোঝা। ঋষভ ঘরের বাইরে কজনের সঙ্গে সম্পর্কে লিপ্ত সে খবর রাখার আর মন নেই অমৃতার। ব্যস্ত থাকে নিজের চাকরি আর মেয়েকে নিয়ে। জীবন চলে স্বাভাবিক ছন্দে। মা বাবা আর মেয়ের ভাগ্য নিয়ে গর্ব করেন না। নিজের সুখের কথা চিন্তা করে পুলকও জাগে না আজকাল। তবে পিঠের টান টানে মেরুদণ্ডটা গর্ববোধ করায় প্রতিনিয়ত। আপোষ নয়, শর্তে চলছে অমৃতা। ব্যালকনিতে দাঁড়িয়ে বাস আসতে দেখে হাঁকে, মাম্পি ব্যাগ নিয়ে নাম। মেয়েকে বাসে তুলে হাত নাড়ে। বাসের জানলা দিয়ে মাম্পির হাসি মাখা মুখটা দেখে নিয়মিত জমা দুঃখ ধুলো ওর হাসির তোড়ে ধুয়ে যায়। ঘরে ফিরলে ড্রয়িং রুমে ঋষভ যখন বলে, আমার ওয়ালেটটা, ওর চোখে চোখ রেখে অমৃতা তাকায় শুধু, উত্তর দেয় না। নিজের ঘরে ঢুকে দৌড় দিয়ে দেয়। তারপর ল্যাপটপ খুলে মন দেয় কাজে। স্কুলের চাকরি ছেড়ে আরো বেশি মাইনের একটা চাকরি পেয়েছে ব্যাংকে। অমৃতা ব্যস্ত। আজকাল আর ঋষভের বেইমানি নিয়ে ভাবে না, বেশ আছে। আর ও এও জানে উপযুক্ত শাস্তি দিতে পেরেছে ঋষভকে। কিন্তু ঘুম থেকে উঠে বুকের কাছটা যখন চিনচিনে ব্যথা হয় আর মনে হয় এমন পাথর বাঁধা বুকে, তখন একটা উড়ে প্রশ্ন নতুন করে খোঁচা দিয়ে যায়, অমৃতাই কেন? উত্তর পায় না, শুধু মন আউড়ে যায়। ওই মাম্পিটার জন্যই না? হয়তো এমনটাই হয় অবিরত, যেখানে একটা মাম্পির জন্য শত শত বুকে চাপা দেওয়া থাকে এক পাহাড় দুঃখ। শেষ হলো আজকের গল্প একটা ফুলের জন্যে। কলমে ঝুম্পা মণ্ডল।